দর্শক স্বাগত জানাচ্ছি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় আসন্ন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নিউজ 24-এর বিশেষ আয়োজন শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি মাজহারুল ইসলাম। আপনারা জানেন 9 সেপ্টেম্বর ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। প্রার্থী যারা আছেন তারাও ব্যস্ত সময় পার করছেন প্রচার প্রচারণায়, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে তারা কিরকম সাড়া পাচ্ছেন, নির্বাচিত হলে তারা কিভাবে কাজ করবেন, এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই। আলোচনা করতে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে শুরুতে পরিচয় করে দিতে চাই। আমার সর্বডানে আছেন সীমা আক্তার, সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী, আপনাকে স্বাগত জানাচ্ছি। এরপরে আছেন হচ্ছে মহির আলম, বাচ্চা অর্থাৎ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত সমাজসেবা পদপ্রার্থী, আপনাকে স্বাগত জানাচ্ছি। এরপরে রয়েছেন সৈয়দ ইমাম হাসান অনিক, ছাত্রদল সমর্থিত সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী। এরপর আমার বামে রয়েছেন এবি জুবায়ের, স্বতন্ত্র সমাজসেবা পদপ্রার্থী। এরপরে রয়েছেন সাজ্জাদ হোসাইন খান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক, ঐক্যবদ্ধ শিক্ষার্থী দল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এরপরে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাগিব আঞ্জুম, সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-কে আজকে সময় দেওয়ার জন্য। শুরুতে এবি জুবায়ের, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে জিনিসটা আমরা দেখলাম যে হচ্ছে এই যে আজকে যে 9 সেপ্টেম্বর যে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন নিয়ে আজকে একটা রিট হয়েছে। সেই নির্বাচনে একজন প্রার্থী, তিনি হচ্ছেন ইসলামী ছাত্র শিবির যিনি আছেন, তার বিরুদ্ধে একটি রিট হয়েছে উচ্চ আদালতে। সেখানে তার প্রার্থীতা আটকে দেওয়ার জন্য রিট হয়েছে। যে বিষয়টা জানতে চাইছি সেটা হচ্ছে যে নির্বাচন যখন একেবারেই আসন্ন, তখন এরকম রিট, নির্বাচনের অনিশ্চয়তা দেখছেন কিনা আপনি, বা নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আমি কথা বলার শুরুতে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আজকে আমরা যখন ডাকসু নিয়ে আলাপ করছি, সেই একই সময় আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের যারা শিক্ষার্থী ভাই বোন রয়েছে তাদের উপরে বড় প্রচিত হামলা হচ্ছে এলাকাবাসীর দ্বারা। এই একটা বিষয়। এর বাইরে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডাকসু যেই সামনে হতে যাচ্ছিল, সেটা কিন্তু বানচাল করে দেওয়ার জন্য ছাত্রদলের একটা চক্রান্ত আমরা দেখেছি। তো ওই জায়গা থেকে আসলে আমি দুটো বিষয় নিয়ে মিডিয়ার মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে দুটো বিষয় যাতে আশু সমাধানে আসা যায়। আর যে বিষয় প্রশ্নটা আপনি করেছেন, আমার কাছে আসলে মনে হচ্ছে যে এই সময়টায় হাইকোর্টে রিট করাটা আমার কাছে মনে হচ্ছে একদিক থেকে ভালো। কারণ যে এস এম ফোরাদের কথা বলা হচ্ছে, সেই এস এম ফোরাদ ছাত্রলীগের কমিটিকে ছিল কি ছিল না, এটা নিয়ে কিন্তু আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে বেশ একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ওই জায়গা থেকে হাইকোর্টে রিট করার মাধ্যমে বিষয়টা সুন্দর মতো শুরু হয়ে যাবে, এবং যদি সে আসলেই দোষী হয়, সে যদি আসলে ছাত্রলীগ কমিটি থেকে থাকে, তাহলে যেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। আর যদি না থাকে, তাহলে যেন তাদের অযথা ট্যাগিং কালচার, এই কালচারটা যেন বন্ধ হয়। আর এখানে আসলে ডাকসু পিছিয়ে দেওয়ার শুনে আমার কাছে মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে এটা একটা সুন্দর প্রক্রিয়া। এটার মাধ্যমে আসলে আমরা ভালো জানতে পারবো আসলে সে আসলে ছাত্রলীগ ছিল কিনা, বা আমরা যেন কোনো আমাদের এই ডাকসুর মাধ্যমে কোনো ছাত্রলীগকে পুনর্বাসিত করা না হয়, এটা আমাদের চাওয়া থাকবে। যদি অনির্দিষ্টকালের জন্য এই রীতি আটকে যায়, নির্বাচন না হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা? যদি আটকে যায়, প্রশাসনের সেক্ষেত্রে কি করার থাকবে? আমার কাছে মনে হয় না আটকে যাবে, কারণ এটা একটা খুবই সাধারণ একটা প্রক্রিয়া। যেখানে সে রিড করেছে, সেখানে এস এম ফোরাজ সে তার প্রমাণাদি উপস্থাপন করবে। যদি সে অপরাধ হয়ে থাকে, তাহলে তার প্রতি শাস্তি হবে। এটা আসলে মনে হয় না আটকে যাবে, আমার কাছে মনে হয় না। এই যুগের আপনাকে ধন্যবাদ। আমি শিবির সমর্থিত গবেষণা সম্পাদক আর সাজ্জাদ হোসেন খান, আপনার সাথে জানতে চাই, এস এম ফরহাদের বিরুদ্ধে যে রিটটি হলো শেষ মুহূর্তে এসে, আপনারা এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন কিনা, বা আপনাদের বিরুদ্ধেই ঘুরে ফিরে আপনাদের বিরুদ্ধেই আঙুল তোলা হচ্ছে, আপনার এই বিষয়ে কি ভাববেন? ধন্যবাদ আপনাকে। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যারা আইনি প্রক্রিয়া অবলম্বন করেছেন, কারণ ইতিপূর্বে আমরা দেখেছি তারা বারবার হচ্ছে ক্যাম্পাসে গ্যাঞ্জাম সৃষ্টি করার হুঁশিয়ারি দিয়েছেন, এবং তারা আইনের সহায়তা না নিয়ে বারবার নানা ধরনের ট্যাগিং করেছেন। এবং এই একই গোষ্ঠী নির্বাচন হওয়ার আগেই তারা নির্বাচনকে বয়কট করার এক ধরনের ইঙ্গিত দিয়েছেন। আমরা তাদের এই ধরনের কাজকে স্বাগত জানাচ্ছি। এটা বলার পর আমরা বলতে চাই যে আমরা ইতিপূর্বে দেখেছি যে তাদের অনেকেই বলেছেন সম্মুখে যে তারা 10 জন মিলে যে ধরনের গ্যাঞ্জাম সৃষ্টি করতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে তারা যতবারই গ্যাঞ্জাম সৃষ্টি করেন, এই গ্যাঞ্জাম আসলে সাধারণ শিক্ষার্থীদের জন্য তারা করেন না। তারা এমন গ্যাঞ্জাম সৃষ্টি করেন, তাদের গ্যাঞ্জাম সৃষ্টি করার কারণও আরেকটা গ্যাঞ্জাম, যেই গ্যাঞ্জামটা তাদের দ্বারা তৈরিকৃত, এবং ওই গ্যাঞ্জাম তারা প্রশাসনের সাথে তৈরি করেন যাতে আরেকটা গ্যাঞ্জাম ক্রিয়েট করার জন্য। সুতরাং তারা এই ধরনের আইনি প্রক্রিয়ায় গিয়েছেন, আমরা আশা করব তারা আইনের এই সিদ্ধান্তকে মেনে নেবেন। কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি তারা আইনের সিদ্ধান্তের প্রতি সম্মান জানান না। তারা জুডিশিয়াল কিলিং এর প্রক্রিয়াকে যখন আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত হলো তারা নির্বিচার, তারা নিরপরাধ, সেই সিদ্ধান্তের প্রতি তারা সম্মান জানান না। সুতরাং তাদের এই ধরনের দুরভিসন্ধিকে আমরা প্রথমত সন্দেহের দৃষ্টিতে দেখছি। দ্বিতীয়ত, তারা যেহেতু আইনি প্রক্রিয়া অবলম্বন করছে, আদালত রায় দিবে, আমরা আদালতের রায়ের প্রতি সম্মান জানাবো। ধন্যবাদ।
জি, আপনাকে ধন্যবাদ। আমরা এবার একটু যেতে চাই সীমা আক্তার। আমরা আপনার কাছে একটু ভিন্ন প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে আজকে আমরা আপনার জীবনের গল্প শুনছিলাম কোনো একটি গণমাধ্যমে। সেখানে আপনি বলছিলেন যে অনেক জার্নি করে আপনাকে এখানে আসতে হয়েছে। সেটা অনেক বড় একটা ইতিহাস। সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা যারা পড়াশোনা করতে আসে, তাদের সবারই একটা উদ্দেশ্য থাকে ভালো একটা চাকরি নিয়ে। বিশেষ করে আপনি যে পরিবার থেকে উঠে এসেছেন, এটা আপনার কথা অনুযায়ী আপনার একটা চাকরি করার কথা ছিল, একটা সেটেল জীবনে যাওয়ার কথা ছিল। সেটা না করে আপনি সাধারণ শিক্ষার্থীদের সেবা করার জন্য বা একটা প্রতিনিধিত্বমূলক নির্বাচনে একটা অংশ নিয়েছেন। এই চিন্তা আপনার কবে থেকে আসলো? আপনি কি মনে করেন আপনি যে জায়গায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আপনি সঠিকভাবে সেটা করতে পারছেন? আমি সীমা আক্তার, আমি কেন্দ্রীয় সমাজসেবা মাইক্রোফোন। সম্পাদকে আমি সীমা আক্তার, আমি কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী এবং আসন্ন ডাকসু নির্বাচনে আমার প্রতিনিধিত্ব করা এবং এই পদটাই কেন বেছে নেওয়া। আমি আমার জীবন থেকে যেভাবে শিখেছি যে মানে উচ্চ শিক্ষাটাই কিন্তু আমাদের যেই মানে এলাকা থেকে বড় ওঠা সেই জায়গা থেকে আমার মানে মনে হইতো যে ওইটা স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নটা কয়জন পূরণ করতে পেরেছে। এবং আমি সেই জায়গা থেকে মনে করি যে আমি ইন্সপায়ার করতে চাই কিছু মানুষকে যে উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, এবং সেই জায়গা থেকে উচ্চশিক্ষায় এসেও শুধুমাত্র সেলফ সেন্টার্ড না, তুমি যে যেই ক্যাম্পাসে তুমি থাকো সেই ক্যাম্পাসটা কিভাবে রান করে, কিভাবে তুমি বিভিন্ন সুবিধা পেতে পারো, সেই জায়গাটার জন্য দাবি আদায়ের ক্ষেত্রে কিভাবে কাজ করতে হয়, সেই জায়গাটা থেকে সেই আজ থেকেই আমি মূলত ডাকসুতে দাঁড়িয়েছি। এবং আমি মূলত মানুষকে ইন্সপায়ার করতে চাই যে আমার যে জার্নিটা ছিল সেটা সহজ ছিল না এবং আমি ওভারকাম করে আসছি। এবং আমি সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী এবং সেটাতে যদি নির্বাচিত হই আমি কিছু সাপোর্ট সিস্টেম তৈরি করব। আমার মতো যারা শিক্ষার্থীরা আছে প্রান্তিক অঞ্চল থেকে আসে তাদেরকে কিভাবে পড়াশোনায় মেইন স্ট্রিমে আনা যায় এবং পড়াশোনায় বেশি মনোযোগ দিতে পারে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিচারে তারা যেন সমান একটা সুযোগ পেতে পারে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা নেওয়ার, সেই জায়গাটাই আমি সেই জায়গাটাই কাজ করতে আমার ওই জায়গাটাই তৈরি করতে চাই আর কি। আপনি এখন যে প্রচারণা করছেন সেই প্রচারণা আসলে আপনারা বলছেন যে নারীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে এখনো সেইভাবে নিরাপত্তা বা পরিবেশ তৈরি হয়নি। আপনি প্রচারণা করতে গিয়ে কোথাও কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা, পরিবেশ নিয়ে আপনার মন্তব্য কি? আচ্ছা, এখন দুই ধরনের প্রচার, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। আমার অফলাইনে প্রচারণা যেহেতু লোকবল কম একটু ধীরে সুস্থে হচ্ছে, কিন্তু আমি পজিটিভ সাড়া পাচ্ছি। কিন্তু যখনই আমি অনলাইনে প্রচার করতে চাই তখনই ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন আমাকে গালি দেবে, ওই বিদেশে বসে একজন আমাকে গালি দেবে। কিন্তু দেখা গেল যে সেই মানে আমি যে দাঁড়াইছি অনলাইনে আমি প্রচার করব, এই যে অনলাইন প্রচারণায় কিন্তু আমাকে বাধা সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা চালিয়ে, তারপর আমাকে স্লাট শেমিং করে নারী হওয়ার কারণে, তারপর বিভিন্ন অজুহাত এবং মিথ্যা অপবাদ দিয়ে আমাকে মানে হেয় করার চেষ্টা করছে। এইভাবে আমরা যারা মানে ভয়েস রেজ করতে চাই আমাদের অধিকার নিয়ে, তাদেরকে প্রথমতই অনলাইনে ব্যাশিংটা দেয় যেন আমরা পদ থেকে প্রার্থিতা বাতিল করি, নিজেকে প্রত্যাহার করি। সেই জায়গাটায় আমি একটা বার্তা দিতে চাই যে আমি হারবো না এবং আমি নির্বাচন প্রচারণা চালিয়ে যাব। থ্যাংক ইউ। জি, আপনাকে ধন্যবাদ। মহির আলম, আপনার কাছে একটু আসতে চাই। সেটা গতকালকে আপনারা আপনাদের নির্বাচনী ইশতেহার দিয়েছেন, সেখানে 8টি প্রস্তাবনায় 50টি দাবি উত্থাপন করেছেন। সেখানে প্রথম যে প্রস্তাবনাটা আপনার রাজনৈতিক কেন্দ্রিক, সেখানে আপনারা বলেছেন যে ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান চেয়েছেন এবং এই যে ক্যাডার ভিত্তিক রাজনীতি, এটা পরোক্ষভাবে ক্যাম্পাসের রাজনীতি নিষিদ্ধ চাও কিনা, এক ক্যাডার ভিত্তিক রাজনীতি কারা করছে, অসুবিধা কোথায় ক্যাডার ভিত্তিক রাজনীতির, যার কারণে আপনার এই রাজনীতির অবসান ছিল? আসসালামু আলাইকুম, ধন্যবাদ নিউজ 24কে। প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাইদের উপর যে হামলা হচ্ছে এটা নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।
ক্যাডার ভিত্তিক রাজনীতির কথাটা আসলে কেন আসছে, আপনি যদি 90-এর পর থেকে যদি খেয়াল করেন ক্যাম্পাসগুলোতে কিন্তু যেই মাদার পার্টি আসছে, মানে সরকারের যে মাদার পার্টি আসছে, তারা কিন্তু ক্যাম্পাসটাকে সবসময় কিন্তু পাওয়ার হাউস হিসেবে ইউজ করেছে। আমাদের যে ছাত্রছাত্রী ছিল প্রান্তিক পর্যায়ে ছাত্রছাত্রীরা কিন্তু আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য, কিন্তু তাদেরকে বাধ্য করা হয়, অবরুদ্ধ করে রাখা হয় গরম গেস্ট রুমের নামে। এবং তাদেরকে কিন্তু আমরা দেখেছি বিগত 15 বছরে ধরেন আপনার সরকারের একটা বাজেট ঘোষণা হবে, বাজেট ঘোষণার জন্য কিন্তু হল থেকে ছেলেদেরকে বাধ্য করে টিএসসিতে নিয়ে যাওয়া হয়তো আনন্দ মিছিল করার জন্য। এই যে একটা মাদার পার্টির পারপাস সার্ভ করা, এটাই আলটিমেটলি ক্যাডার ভিত্তিক রাজনীতি আমরা মনে করি। এবং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় 24 পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে এই ক্যাডার ভিত্তিক রাজনীতি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে চাই না। এবং আমরা দেখেছি যে অনেক সময় কিছুদিন আগে আমরা দেখেছি আমার ভাই সাম্য, আমার ব্যাচমেট বন্ধু সাম্য হত্যার সময় কিন্তু আমরা দেখেছি যে ছাত্র দলের ভাইয়েরা কিন্তু হচ্ছে ঢাকা মহানগর থেকে বা থানা থেকে হচ্ছে লোকবল নিয়ে এসে ক্যাম্পাসে কিন্তু হচ্ছে মিছিল করেছে এবং একাডেমিক এরিয়ায় কিন্তু তারা গিয়ে তালা মেরে দিচ্ছিল। কিন্তু তো আলটিমেটলি এগুলো কিন্তু ক্যাডার ভিত্তিক রাজনীতির একটা ইঙ্গিত দেয়। তো আমরা আসলে এই রাজনীতিটা বন্ধ করতে চাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হবে, যাদের রাজনীতি করার ইচ্ছা থাকবে, তারা প্রপারলি গণতন্ত্র মেনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করবে। আমরা সেই ধারাটার কথা বলছি। একটা বিষয়, আপনারা তো একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেছেন, আপনাদেরও হচ্ছে অনেক সময় শোডাউন দিতে দেখা যায়, বা আপনারও হচ্ছে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম মিছিল করেন, সেখানে এটাও কি ক্যাডার ভিত্তিক মধ্যে পড়ে না যে আপনারাও শোডাউন দিচ্ছেন, যেহেতু শোডাউনের রাজনীতি আসছে, সের মধ্যে পড়ে কিনা তাহলে আপনারা যেটা চেয়েছেন? আপনি দেখেন, আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছি, আমাদের এই লাস্ট 6 মাসে আমাদের যতগুলো আন্দোলন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই করেছে। আমরা কিন্তু বাহির থেকে কোনো মানুষকে হায়ার করে বা ভাড়া করে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো প্রকার মিছিল মিটিং কোনো কিছুতে আমরা অংশগ্রহণ করাইনি। আর আরেকটা বিষয় হচ্ছে, ছাত্রদল যেভাবে বহিরাগত এনে ক্যাম্পাসে ক্লাসগুলো তালা মেরে দেওয়া, এই কাজগুলো কিন্তু আমরা কখনোই করিনি। আপনার মিছিল হবে, আন্দোলন হবে, সংগ্রাম হবে, কিন্তু ক্যাডার ভিত্তি বলতে এই যে জনজনে অস্ত্রে যে জনজনে আমরা আগে দেখেছি, সেই জিনিসটা আসলে আমরা চাচ্ছি না। এবং বাংলাদেশ গণ ছাত্র সংসদ এতটুকু এনশিওর করতে চাচ্ছে, আমরা কিন্তু ফ্রম দ্য বিগিনিং আমরা বলছি যে আমরা একাডেমিক এবং হল এরিয়ায় রাজনীতি নিষিদ্ধ চাচ্ছি। হল এরিয়ায় যে রাজনীতিটা যদি ইন করে, তাহলে যেটা হবে আবার সে আলটিমেটলি আগের যে বাংলাদেশ, আগের যেই সরকারগুলো যে পাওয়ার হাউস হিসেবে ক্রিয়েট করতো হলগুলোকে, আপনি দেখেন আওয়ামী লীগ বাংলাদেশে যা ছিল তার চেয়ে বেশি কিন্তু স্ট্রং ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এটার একমাত্র কারণ কিন্তু ছিল এই হলগুলোকে পাওয়ার হাউস ইউজ করার জন্য। তো আমরা বাংলাদেশ গণ ছাত্র সংসদের পক্ষ থেকে এতটুকু আপনাদেরকে এনশিওর করতে যাচ্ছি, আমরা হলগুলোতে বা একাডেমিক এরিয়াতে কখনই আমরা ক্যাডার ভিত্তিক রাজনীতি ইন করবো না। মহিলার আপনাকে ধন্যবাদ। অনেক আপনার কাছে সেই একই জিনিস একটু প্রাসঙ্গিক আলোচনা সম্পর্কে জানতে চাই। ক্যাডার ভিত্তিক রাজনীতি অবসান চেয়েছেন বাচ্চাস বা যারা নির্বাচন করছেন তারা, এবং সেখানে ছাত্র দলের দিকে ইঙ্গিত করা হয়েছে যে আপনারা মহানগর থেকে হচ্ছে কর্মী নিয়ে এসে বিভিন্ন জায়গায় হচ্ছে তালা দিয়ে দিচ্ছেন, নিজেদের বিরুদ্ধে গেলে সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা কি বলবেন ক্যাডার ভিত্তিক রাজনীতি, যেহেতু আঙুলটা আপনাদের দিকে উঠেছে? ধন্যবাদ। আসলে আমি প্রথমেই একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে ক্যাডার ভিত্তিক রাজনীতির যে কথা বলা হয়েছে, সেই ক্যাডার ভিত্তিক রাজনীতি বাংলাদেশে কোথাও এই মুহূর্তে নেই এবং ভবিষ্যতেও কোনোভাবেই ফিরে আসার সুযোগ নেই। 24 পরবর্তী বাংলাদেশে ক্যাডার ভিত্তিক রাজনীতির আর কোনো সুযোগ নেই। সেই দাবিকে আমরা অবশ্যই 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 সমর্থন করি। এবং তারা যেটা বারবার ইন্ডিকেট করছে যে আমরা নাকি বাইরে থেকে লোক নিয়ে এসে আন্দোলন করিয়েছি, আসলে বাইরে থেকে লোক নিয়ে এসে আন্দোলন করা ব্যাপারটা আসলে একেবারেই এরকম ছিল না। একটা গণতান্ত্রিক দাবিতে, একটা গণতান্ত্রিক সময়ে যখন একটা ছাত্র সংগঠন, একটি বৃহৎ ছাত্র সংগঠন, বাংলাদেশের সবথেকে বড় ছাত্র সংগঠন, তারা যখন যে কোনো ধরনের আয়োজন করে, তখন তাদের বাকি যে কলেজগুলো রয়েছে, বাকি যে ইউনিটগুলো রয়েছে, সেই ইউনিটগুলো থেকেও কিন্তু তাদের যে জনসমর্থন আছে, তারা সেই দাবিকে সমর্থন জানায়, সেখানে আসে। আমরা সারা জীবনই এটা দেখেছি, এখনও এটা দেখছি। এর সাথে ক্যাডার ভিত্তিক রাজনীতির আমার কাছে মনে হয় না কোনো সমর্থন আছে। সেই জায়গা থেকে তারা বারবার যেটাকে বলছে যে আমরা নাকি রুম লক করে দিয়েছি, রুম বন্ধ করে দিয়েছি। আমরা যখন আমার ভাই, আমার ছাত্রদলের সহযোদ্ধা সাম্য, একজন জুলাইয়ের অগ্র সৈনিক, সে যখন হত্যা হয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায়, আমরা যেটাকে সবসময় ক্যাম্পাসের অংশ হিসাবেই জেনেছি। সরোয়ার্দী উদ্যান যে ক্যাম্পাসের বাইরে, এটা আসলে আমাদের প্রক্টর সাহেব যখন বলেছে, তার আগ পর্যন্ত আমরা জানতাম না যে এটা পুরাপুরি ক্যাম্পাসের বাইরের একটা এলাকা, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোনো ভূমিকা নেই। সেই জায়গা থেকে তার হত্যার পরে আমরা দেখেছি যে প্রশাসন একদিন পরে, পুরাপুরি 24 ঘন্টা সময়ের পরে, যে একটি অর্ধবেলা শোক ঘোষণা করেছে, যেটা আমরা মনে করেছি যে একটা প্রহসন আমাদের সাম্য ভাইয়ের রক্তের সাথে। পাশাপাশি এই অর্ধবেলাতে তারা খুব ক্লিয়ার করে বলা ছিল যে এখানে কোনো ক্লাস পরীক্ষা নেওয়া যাবে না, সরাসরি কোনো একাডেমিক কার্যক্রম এই অর্ধবেলা বন্ধ থাকবে। তো সেই অর্ধবেলাতেও আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন প্রশাসনিক ভবন, সেখানে তাদের কার্যক্রম অব্যাহত ছিল। আমরা শুধুমাত্র সেখানে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী,
শুধুমাত্র শিক্ষার্থী যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই এরকমই একটা গোষ্ঠী বেশিরভাগই তারা ওখানে গিয়েছে, যে শুধু তাদেরকে বলা হয়েছে যে যেহেতু আজকে অর্ধবেলা শো আপনারা কেন আপনাদের কার্যক্রম পরিচালনা করছেন, এখানে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়ালি ঘোষণা আছে যে আপনারা করতে পারবেন না। সেই জায়গায় শুধুমাত্র তাদেরকে এতটুকুই বলা হয়েছে এবং তাদেরকে অনুরোধ করা হয়েছে যে প্লিজ আপনারা এই অর্ধবেলা শোক পালন করুন, যেহেতু বিশ্ববিদ্যালয় এটা অফিসিয়াল শোক দিবস সেহেতু আপনারা অর্ধবেলা শোক পালন করুন। সেখানে আসলে ক্যাডার ভিত্তিক রাজনীতি ঠিক কোথায় এক্সাম্পল তৈরি হয়েছে আমার কাছে আসলে এটা জি, একটা প্রশ্ন অনেক আমার থেকে আপনাকে গেল। ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে ফিরবো। রাগিব আঞ্জুম, আমরা আপনার কাছে আসতে চাই 9 সেপ্টেম্বর যে নির্বাচন হতে যাচ্ছে 6 বছর পর, একটা প্রত্যাশিত নির্বাচন সবাই চাচ্ছেন, তবে প্রার্থীরা কিন্তু মোটামুটি সবাই অভিযোগ তুলেছেন প্রশাসন হচ্ছে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। অনেকেই বলছেন যে কেউ কেউ বিশেষ করে বড় ছাত্র সংগঠনগুলো তারা হচ্ছে আচরণবিধি লঙ্ঘন করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একজন ক্রিয়াশীল সংগঠনের ব্যক্তি হিসাবে আপনি কি প্রশাসনের যে কার্যক্রম সেটি কি সুষ্ঠু নির্বাচনের জন্য পর্যাপ্ত কিনা, আর আসলে সুষ্ঠু নির্বাচন করতে প্রশাসন সক্ষম কিনা, কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ। প্রথমেই ডাকসুকে স্বাগত জানাই। শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক একটা বডি ক্যাম্পাসে থাকা উচিত, এই জন্য ডাকসুকে সবসময় স্বাগত জানানো উচিত সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে। দ্বিতীয়ত, প্রশাসনের পক্ষ থেকে পক্ষপাত দুষ্ট আচরণ হচ্ছে কিনা, সেক্ষেত্রে প্রশাসনের দিক থেকে কিছু বিষয় হয়তো বা কাজ করছে, কারণ বর্তমান প্রশাসনের যারা নির্বাচন কমিশনে আছে বা নির্বাচন পরিচালনার দায়িত্বে আছে, আপনি যদি লক্ষ্য করেন দেখতে পাবেন তাদের পূর্বে কারোরই হয়তোবা আগের যে ডাকসু হয়েছে সেই ডাকসুর সাথে সম্পৃক্ত থাকার সুযোগ হয়নি, কারণ সেই ডাকসুটি অন্য একটি রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছিল। সুতরাং আমাদের শিক্ষকেরা যারা আছেন তারা আসলে জানেন না যে ডাকসু কিভাবে নিয়মিত মানে কোন প্রসেসগুলো মেনটেন করে চলে, বা বর্তমান প্রেক্ষাপটে যখন প্রযুক্তি এসেছে, নতুন নতুন ধারণা এসেছে, তো সেই প্রেক্ষিতে আচরণবিধিও অনেক ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে। অনলাইনে একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীকে তার ফেক আইডি ব্যবহার করে গালি দিলে এটাকে আচরণবিধি লঙ্ঘন হবে কিনা, তো এই ধরনের নতুন রুলিংগুলো আসছে। তো সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রচেষ্টা দেখেছি, প্রচেষ্টাকে স্বাগত জানাই, আরও বেশি তৎপর হওয়া দরকার। দ্বিতীয়ত, আমার জায়গা থেকে যে জিনিসটিতে আলোকপাত করতে চাই, আমার কাছে মনে হয়েছে শিক্ষার্থীদের জায়গা থেকে এবং প্রত্যেকটি প্রার্থীর জায়গা থেকে একটি রাজনৈতিক মানসিকতা সম্পন্ন একটা মনোভাব থাকা উচিত। তাদের জায়গা থেকে বলা উচিত যে আমি ছাত্রদল, ছাত্র শিবির কিংবা ছাত্র ইউনিয়ন কিংবা স্বতন্ত্র যেইখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করে থাকি, আমার দায়িত্ব ক্যাম্পাসে যাতে নিয়মিত ডাকসু হয় এবং এই জন্য আমি নিচে আচরণবিধি মেনে চলবো। কারণ আচরণবিধি আপনি আসলে এইভাবে করে হাফ ইঞ্চি 1 ইঞ্চি বলে আটকাতে পারবেন না। রাত্রেবেলা মুড়ি পার্টি করছে বিভিন্ন হলে, এইটা কি আসলে আচরণবিধি লঙ্ঘন নাকি লঙ্ঘন না? এটা হয়তো বা লঙ্ঘন না, কিন্তু রাত্রেবেলা হলে স্লোগান দিচ্ছে, এটা কিন্তু আবার আচরণবিধি লঙ্ঘন। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনটি লঙ্ঘন কোনটি লঙ্ঘন না বের করা খুবই দুষ্কর। তো সেই জায়গা থেকে যেটি উচিত সেটি হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি এই ক্যাম্পাসকে ওন করি, আমি ডাকসুকে ওন করি, তো আমার জায়গা থেকে নিয়মতান্ত্রিকভাবে চলা উচিত। রাগিব আহমেদ, আপনাকে ধন্যবাদ। এবি জুবের, আমরা আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে আপনি আপনার প্রচারণায় বলেছেন যে হচ্ছে প্রার্থীদের ডোপ টেস্ট করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বলা চলে যে আশেপাশের অঞ্চলগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাদকাসক্তদের একটি নিরাপদ জায়গা, এখানে ওপেনলি মাদক বিক্রি এবং হচ্ছে সেবন করা হয়। আমার প্রশ্ন হচ্ছে এই মাদক বিক্রি এবং সেবনের সাথে আগে ছাত্রলীগের নাম এসেছে, এখনো হচ্ছে, এর সাথে কারা জড়িত, আপনি বা কেন ডোপ টেস্টের হচ্ছে কি বলে পরীক্ষার কথা বলেন? আমরা আপনার কাছে এই প্রশ্নের উত্তর শুনবো। আমরা এই পর্যায়ে একটু বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে এই পর্যায়ে একটি বিরতির সময় হলো, ফিরছি বিরতির পর, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডাকসু নিয়ে নিউজ 24-এর বিশেষ আয়োজন শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে। আমরা এবি জুবের আপনার কাছে ছিলাম, আপনি আপনার কোনো একটি কথাই বলেছেন যে প্রত্যেক প্রার্থীর ডোপ টেস্ট করাতে হবে। তার বিপরীতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছি হচ্ছে এখনো প্রকাশ্যে মাদক বেচাকেনা হচ্ছে। অতীতে আমরা হচ্ছে ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলোকে এগুলো করতে দেখতাম, এখনো এটা প্রকাশ্যে হচ্ছে। এটা নিয়ে আমরা কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটতে দেখেছি। আসলে কেন এটি বন্ধ করা সম্ভব হচ্ছে না? কারা মাদক সেবন বা এই বিক্রির সাথে জড়িত বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার যে প্রশ্ন তার সাথে আমার দ্বিমত আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদককে নিরাপদ আশ্রয়স্থল না, এটা স্ট্রংলি বলতে পারি আমি। যেটা হচ্ছিল যে আমাদের পার্শ্ববর্তী এরিয়া সোহরাওয়ার্দী উদ্যানে কিছু লোক তারা হচ্ছে মাদক কারবারের সাথে জড়িত ছিল এবং সেই বিষয়টা কিন্তু পূর্বের তুলনায় এখন অনেকটাই কমে আসছে। আমাদের বর্তমান প্রশাসন তারা যথেষ্ট আন্তরিক, তারা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে গেট বন্ধ করে দিয়েছে এবং পুরো বিষয়টা এখন তারা ক্লোজ করে দিয়েছে। তারপরও কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে আমরা জানি। আমার কাছে এই বিষয়ে বেশ কিছু স্পষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে যারা এর সাথে জড়িত এদের মধ্যে একটা বড় অংশ তারা হচ্ছে পূর্বে ছাত্রলীগের সাথে ছিল এবং বর্তমানে
তারা হচ্ছে ছাত্রলীগ ছেড়ে দিয়ে নতুন ভুল পাল্টে তারা হচ্ছে পরবর্তী সম্ভাব্য ক্ষমতাশীল দলের সাথে তারা আছে, এরকম আমার কাছে তথ্য প্রমাণ রয়েছে এবং এ বিষয়ে আমাদের পক্ষ অফিসে অভিযোগ দায়ের করা হয়েছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে ডোপ টেস্ট, আমি এজন্য বলেছিলাম যে আমাদের যে ডাকসু নির্বাচনে যে নেতৃত্ব উঠে আসবে তারা কিন্তু একটা পর্যায়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, তারা কিন্তু দেশকেও সার্ভ করার তাদের চান্স সামনে আছে। ওই জায়গা থেকে আমি কোনোভাবেই চাই না কোনো মাদকাসক্ত ব্যক্তি আমাদের নেতৃত্বে আসুক। এই জায়গাতে আমি দাবি জানিয়েছিলাম যে ডোপ টেস্ট করা হোক, জানি না কার্যকর হবে কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমি আমার পূর্ববর্তী যে কনসার্ন সেই কনসার্নের উত্তর পাই নাই, এজন্য আমি কনসার্নটা আরেকটু সুন্দর মতো উপস্থাপন করি। সেটা হচ্ছে আজকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে, আজকে ছাত্র দলের সভাপতির নেতৃত্বে সেখানে হচ্ছে রাকসুর যে মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠান, সেখানে ছাত্রদল নেতাকর্মীরা হামলা করে টেবিল চেয়ার ভাঙচুর করেছে। একটা পর্যায়ে কিন্তু মোটামুটি রাকসুর যে সকল কার্যক্রম সেটা কিন্তু বন্ধ হওয়ার উপক্রম ছিল, যদিও পরবর্তী শিক্ষার্থীরা আবার সেটা পুনরায় চালু করেছে। বাট এই যে একটা বিষয় এবং এই বিষয়টাকে দেখছি আমরা পরবর্তী সময়ে ছাত্রদলের হাইকমান্ড তারা কিন্তু এটাকে স্বীকার না করে, এটার বিরুদ্ধে কথা না বলে তারা কিন্তু এটা জাস্টিফাই করেছে। এবং অত্যন্ত আশ্চর্যের বিষয়টা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ছাত্রদলের শিক্ষার্থী যারা ছাত্রদলের প্যানেলে ডাকসু করতেছে, তারাও দেখছি তারা হচ্ছে হাইকমান্ডের সাথে সুর মিলিয়ে তারা হচ্ছে জাস্টিফাই করছে। তারা কিন্তু এখানে শিক্ষার্থী বান্ধব স্ট্যান্ড তারা নেয় না। এখানে আমার যে প্রশ্ন আসলে যে তারা যদি হাইকমান্ডের কথা মতো চলে, তাহলে যদি পরবর্তী সময় এরকম কোনো ঘটনা ঘটে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো একটা বিষয়, সেখানে যদি তারা সেখানে তারা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের পক্ষ অবস্থান নেবে নাকি হাইকমান্ডের পক্ষ অবস্থান নেবে, আমার আসলে কনসার্নটা খুবই 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 লাগতেছে, এটা আমি জানতে চাই। এবি জুবাইর, আপনাকে ধন্যবাদ। অনিক, আমরা আপনার কাছে একটু ফিরতে চাই। সেটি হচ্ছে যে তিনি আজকে রাকসু নির্বাচনের কথা উল্লেখ করেছেন, সেখানে ছাত্রদল বাধা দিয়েছে কারণ তারা বলছেন তারা নির্বাচন চায় না বা পরে চায়। আরেকটি বিষয় বলেছে যে ডোপ টেস্টের বিষয় নিয়ে তিনি বলেছেন যে আগে যারা মাদক বেচাকের সাথে জড়িত ছিল বা সেবন করতে তারা ছাত্রলীগ করতো, ভুল পাল্টে তারা এখন ছাত্রদল করছে। কি বলবেন এই বিষয়ে? আমি প্রথমেই একটি কথা বলতে চাই, আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, সেই ঘটনাটা ছিল আসলে 24-25 যে সেশন যে মাত্র ক্যাম্পাসে এসেছে, সেই সেশনের ভোটাধিকার থাকবে কি থাকবে না এটা নিয়ে তারা ক্যাম্পাসে এসেছে, তারা ক্লাস করছে, তারা ক্যাম্পাসে সব কার্যক্রমে অংশগ্রহণ করছে। কিন্তু রাকসু নির্বাচন যেটা তাদের ভোটাধিকার প্রয়োগের জায়গা, যেটা তাদের প্রতিনিধি নির্বাচনের জায়গা, সেখানে তারা অংশগ্রহণ করতে পারবে না। আমি তাদের এই দাবিকে সমর্থন জানাই। অবশ্যই তাদের ভোটাধিকার তাদেরকে দিতে হবে, তাদের যে জায়গা, তাদের যে ভোটাধিকারের জায়গা সেটা তাদেরকে অবশ্যই দিতে হবে। এবং আমি দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানাই, যেভাবে তারা প্রতিবাদ করেছে এইটা প্রতিবাদের ভাষা হতে পারে না। কোনো ছাত্র সংগঠনের নেতা কখনো টেবিল ভাঙচুর করতে পারে না, কখনো চেয়ার ভাঙচুর করতে পারে না, সেটা যে দলেরই হোক। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নেতা হয়ে আমি দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছি যে টেবিল ভাঙচুর, চেয়ার ভাঙচুর কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না। পাশাপাশি আমি এটা কথাও বলতে চাই, যেহেতু যে দাবিটা ছিল সেই দাবিটা যৌক্তিক, সেই দাবি আদায়ের অন্য কোনো পন্থা তাদের ভাবা উচিত ছিল। তারা অবস্থান কর্মসূচি পালন করতে পারে, তারা মিছিল করতে পারে, মিটিং করতে পারে, কিন্তু তারা কখনো চেয়ার ভাঙচুর করতে পারে না। আমি এটা প্রতিবাদ জানাচ্ছি আমার জায়গা থেকে এবং আমি আমার সংগঠনের দায়িত্ব নিয়ে আমি প্রতিবাদ জানাচ্ছি যে এটা কখনোই একটা সমীচীন ভাষা না। ডোপ টেস্টের বিষয়টা কি বলবেন? পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই, ডোপ টেস্ট আসলে যদি আমাদের ডাকসু সংবিধান রয়েছে, সেই সংবিধানের দাবি অনুযায়ী যদি তারা মনে করে যে ডোপ টেস্ট করানো উচিত, সেটা আমার কাছে মনে হয় তাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হয়। তারপরও আমার যদি মনে হয় যে এটা যদি সাধারণ শিক্ষার্থীরা চায়, সাধারণ শিক্ষার্থী, প্রকৃত সাধারণ শিক্ষার্থী যদি চায়, শিক্ষার্থীরা যদি চায় যে তাদের প্রতিনিধিত্ব তারা নিশ্চিত করবে ডোপ টেস্টের মাধ্যমে, আমরা অবশ্যই সেই দাবিকে সমর্থন জানাই। এবং আমি আমার ছোট ভাই এবি জুবাইরের যে দাবি, তার দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করলাম যে যারা এতদিন ছাত্রলীগের হয়ে মাদক বিক্রির সাথে সম্পৃক্ত ছিল তারা এখন ছাত্রদল করছে, এরকম কোনো প্রমাণ তারা এখন পর্যন্ত দেখাতে পারেনি এবং ভবিষ্যতে দেখাতে পারবে না বলে আমার মনে হয়। সেটা আমি অবশ্যই প্রত্যাখ্যান করি। এবং হ্যাঁ, আমি যদি একদম সরোয়ার্দী উদ্যানের কথা বলি, সে যেটা বলেছে যে প্রশাসন আসলে গেট বন্ধ করে আসলে মাদকের যে আখড়া সেটা তারা বন্ধ করতে পারে, এটা আসলে আমার কাছে মনে হয় না হতে পারে। কারণ সরোয়ার্দী উদ্যানের একটা গেট না, সরোয়ার্দী উদ্যানে অনেকগুলা গেট। কেউ যদি টিএসসির গেট দিয়ে ঢুকতে পারে, সে রমনা গেট দিয়েও ঢুকতে পারবে, সে অন্য কোনো গেট দিয়েও ঢুকতে পারবে। অনেক আপনাকে ধন্যবাদ। আমরা একটু মাহির আলম আপনার কাছে আসতে চাই। ডোপ টেস্টের বিষয়টি আসছে, ক্যাম্পাসে মাদক আমরা অতীতে দেখেছি হচ্ছে হলের ছাদে বসে হচ্ছে মাদক সেবন করা হতো, হলের রুমে বসে মাদক সেবন করা হতো। প্রশাসন এগুলোর বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারে নাই, কিছুটা কমলেও এখন, কিন্তু সেটা পুরোপুরি রিমুভ করা সম্ভব হয় নাই। কেন সম্ভব হচ্ছে না? এই যে মাদক রিমুভ করার ইশতেহার আপনাদের ইশতেহারে আছে কিনা, এটা নিয়ে আপনাদের স্ট্যান্ডটা কি? ধন্যবাদ। আমি প্রথমে একটু প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে রাগিবকে প্রশ্ন করেছে, আমি এই বিষয়ে একটু বলতে চাচ্ছি। আসলে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তো অবশ্যই আমাদের প্রশ্ন আছে। আপনি দেখেন যে যেদিন আমাদের লাস্ট ডেট ছিল, মানে সবার প্রার্থীরা যাদের মনোনয়ন দেওয়া হয়েছে সব কিছু লাস্ট দিন,
আমরা দেখেছি বিলবোর্ড লাগানো হয়েছে ছাত্র শিবিরের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে। ছাত্র দলের বিলবোর্ড বা ফেস্টুন যেটা, এটা এখন আপনি কার্জন হলের কোনায় গেলে এখনো পাবেন, মানে এটা এখনো সরানো হয়নি। তার প্রশাসন আসলে কাদেরকে ফ্যাসিলিটেট করছে, আমরা আসলে এই প্রশ্নটা রাখতে চাচ্ছি। পাশাপাশি আমরা দেখেছি ছাত্রদল সমর্থিত হচ্ছে জিএস হামিম, ভাই শুধু কার্জনে না ভাই, ইয়াতেও আছে, এই যে আমাদের বক্সিবাজার মোড়েও আছে, অনেক বড় করে আছে। এই তো বললাম যে এখনো মোড়গুলাতে কিন্তু বিলবোর্ড ফেস্টুন কিন্তু রয়ে গিয়েছে। আসলে প্রশাসন কাকে ফ্যাসিলিটেট করছে, আমরা এই প্রশ্নটা রাখতে যাচ্ছি। পাশাপাশি হামিমের কথা আমরা বলছি, বারবার আমরা বলেছি যে 40-50 জন নিয়ে মুহুর্মুহু স্লোগান দিয়ে আবার সেই স্লোগান ফেসবুকে আপলোড করে উনি আচরণবিধি লঙ্ঘন করার পরও কেন প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, আমরা আসলে এটা জানতে চাচ্ছি। আর মাদকের ব্যাপারে যেটা, মাদকের ব্যাপারটা আসলে আমাদের অনেক বেশি কনসার্নের ব্যাপার। সোয়াদি উদ্যান বন্ধ হয়েছে এটা সত্যি, কিন্তু আসলে সোয়াদি উদ্যানে অনেকগুলো রাস্তা এখনো খোলা, চাইলে কিন্তু মাদকের অভয়ারণ্য সোয়াদি উদ্যানে এখনো কিন্তু এক্সিস্ট করছে। আর আমরা হলগুলোতে এখন দেখছি যে আসলে 5 আগস্টের পরে এই মাদকের যে অভয়ারণ্য সেটা কিন্তু অনেকাংশ কমে গিয়েছে, এবং আমি আমার হল থেকে বলতে পারি এটা তুলনামূলকভাবে অনেক কমে মহির, গিয়েছে। আপনাকে ধন্যবাদ। সীমা, আমরা আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে এবছর মানে কেন্দ্রীয় ডাকসুতে 470 জন প্রার্থী হচ্ছে নির্বাচন করছে, তার মধ্যে নারী মাত্র 62 জন। সংখ্যাটা একেবারেই অপ্রতুল। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে সেই পার্সেন্টেজ, কারণ আমরা যেটা দেখেছি আগস্ট 24-এর যে অভ্যুত্থান হয়েছে সেখানে নারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। কেন এই নির্বাচনে নারীদের উপস্থিতি সেভাবে বাড়ানো গেল না? মূল সমস্যাটা কোথায়? আমরা কি কেন নারীদের নিরাপত্তা বা নারীদের ক্ষমতায়ন করতে ব্যর্থ হলাম? কি বলবেন? একজন নারী প্রতিদ্বন্দ্বী হিসেবে আমার নিজের জায়গা থেকে আমার মনে হয় যে আমরা 5ই আগস্টের পরে যেভাবে অনলাইনে তারপর অফলাইনে যেভাবে অনিরাপদ হয়ে পড়েছিলাম, কিন্তু আমাদের গভর্নমেন্ট কিন্তু আমাদের সেফটি নিশ্চিত করতে পারে নাই। সেই জায়গায় একটা গণ অভ্যুত্থানের পরে একটা ডাকসু নির্বাচন হবে, সেই জায়গায় আমরা যে গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে নারীরা ছিলাম সেই নারীরাই কিন্তু দাঁড়িয়েছি, কিন্তু সেই জায়গাতেও আবার সেই অনলাইন ব্যাশিং, তারপর অফলাইনে অনিরাপত্তা। তো এই জায়গাটা থেকে আমরা যারাই যে 62 জন বলেছেন তারা কিন্তু এসেছে অনেক বড় একটা স্ট্রাগল করেই, এবং তার অনেক বড় একটা ফাইট দেওয়ার জন্য তারা রেডি। কিন্তু এই ফাইট দিতে কতজন তৈরি, সেই জায়গাটা নিশ্চিত করার জায়গাটা কিন্তু নির্বাচন কমিশন করতে পারতো। কিন্তু এই যে লেভেল প্লেয়িং ফিল্ড, যেমন হচ্ছে আমি হচ্ছে সেন্ট্রালে দাঁড়াইছি, তো আমার হচ্ছে মেয়েদের হচ্ছে 6টা হল এবং হচ্ছে ছেলেদের হল হচ্ছে প্রায় দ্বিগুণ। তো সেই জায়গাতে আমি দেখি যে একটা সেন্ট্রালের পুরুষ আমার যেই পদে, তার অন্যান্য হলে বিচরণ করার সুবিধাটা কিন্তু বেড়ে যায় এবং আমার জায়গাটা কিন্তু কমে যায়, কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড কিন্তু তৈরি হচ্ছে না। একজন নারী প্রতিদ্বন্দ্বী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে কিভাবে এক্সপেক্ট করতে পারেন যে নারী প্রতিদ্বন্দ্বীরা আপনাদের এই ডাকশোতে অনেক বেশি অংশগ্রহণ করবে? তো আমাদের ভাবা উচিত যে আমরা সুষ্ঠু নির্বাচন দিতে হইলে কতটা বেশি নারী প্রতিদ্বন্দ্বী নিশ্চিত করতে পারবো, সেই সেফটিটা আগে মেনটেন করতে হবে, সেই আচরণবিধি সেইভাবে তৈরি করতে হবে। আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন এখন পর্যন্ত শিক্ষার্থীদের হচ্ছে লম্বা ছুটি দিয়েছে, সেই লম্বা ছুটি তারপর হচ্ছে নির্বাচনের একটা ছুটি, এটা কি কোনোভাবে আমার মনে হচ্ছে যে ভোট যেন না দিতে আসে, মানে অনাবাসিকরা তো অনেক বেশি বিশ্ববিদ্যালয়ে থাকে না, সেই ফিক্সড ভোটগুলো বড় দলগুলোর কিন্তু ফিক্সড ভোট আছে, তারা কিন্তু আগে আগে ভোট কেন্দ্রে দাঁড়িয়ে যাবে, কিন্তু কাদের ক্ষতি হবে? যারা হচ্ছে বড় দলের না। তো এই অনাবাসিকদের কিভাবে হচ্ছে সর্বোচ্চভাবে ভোট কেন্দ্রে আনা যায়, কিভাবে উৎসাহিত করা যায়, তারপর হচ্ছে একটা গণ অভ্যুত্থানের পরে সর্বোচ্চ ভোট কাস্ট কীভাবে করা যায়, আমার আশা প্রতি একজন প্রার্থী হিসেবে যে এইবার একটা নিরপেক্ষ ডাকসু দিবেন সরকার, সেই জায়গা থেকে আমি মনে করি যে এইবার অতটা বেশি নারীদের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়াতেই আমার মনে হয় যে নারী প্রার্থী কম। আমরা আপনার কাছে আবার ফিরবো। আমরা সাজ্জাদ হোসেন খান, আমরা একটু আপনার কাছে ফিরতে চাই। সেটি হচ্ছে যে আজকে আপনাদের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেছেন যে মুক্তিযুদ্ধ কারো একক সম্পত্তি না, কাউকে মুক্তিযুদ্ধের হচ্ছে কি বলে সেটার হচ্ছে মালিকানা দেওয়া হয়নি। আপনাদের বিরুদ্ধে ঘুরে ফিরে আপনাদের বিরুদ্ধেই সবাই অভিযোগ চলছেন, রাজাকার ট্যাগ বলি বা হচ্ছে বট আইডি বলি বা হচ্ছে আমরা বলি গুপ্ত বলি, সব ট্যাগিংই বা সব অভিযোগই কেন আপনাদের দিকে যাচ্ছে, কি বলবেন? সাজ্জাদ হোসেন খান, আমরা আপনার এই কথাটা শুনবো। আমরা একটু ব্রেক থেকে ফিরছি। প্রিয় দর্শক, শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটু বিরতির সময় হলে ফিরছি বিরতির পর, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।
জানাচ্ছি ডাকসু নির্বাচন নিয়ে নিউজ 24 এর বিশেষ আয়োজন শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম বিভিন্ন প্রার্থীদের সাথে। আমরা সাজ্জাদ হোসেন খান আপনার সাথে কাছে ছিলাম, সেটি হচ্ছে যে যেটা বলতেছিলাম আজকে আপনাদের জেএস প্রার্থী বলেছেন যে মুক্তিযুদ্ধ কারো ব্যক্তিগত সম্পদ না, বারবার এই জিনিসটা উঠে আসছে। স্বাধীনতার 54 বছর পরেও ডাকসু নির্বাচনে কেন বারবার একটা মীমাংসিত বিষয় উঠে আসছে এবং আপনাদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে, কেন সেটি? ধন্যবাদ। প্রথমে আমি এই প্রশ্ন অ্যাড্রেস করার আগে একটু অ্যাড্রেস করতে চাই যে আমরা প্রশাসনের ব্যাপার নিয়ে কথা বলছি। আমরা প্রশাসনের যে পক্ষপাতিত্বমূলক আচরণ এটা বারবার পরিলক্ষিত হচ্ছে। আমরা দেখেছি যে আমাদের যেই ব্যানার ফেস্টুন ছিল এটা ভাঙচুর করা হয়েছে এবং আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। 3 দিন হয়ে গিয়েছে, প্রশাসন এ ব্যাপারে কোনো জবাব দেয়নি এবং তারা যে নির্বাচনী আচরণ বিধি দিয়েছে এবং প্রত্যেক দিন রাতে আমরা দেখতাম যে আচরণ বিধির এক ধরনের সংশোধিত ওহি আকৃতির নাজিল হতো। ফলে এটা স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে একটি ছাত্র সংগঠনকে সুবিধা দিতে এই ধরনের আচরণ করা হচ্ছে কিনা। অনিক ভাই বললেন যে, এবং তার প্রতিবাদকে আমি খুবই সমর্থন জানাই যে তিনি দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের প্রতিবাদ করেছেন। কিন্তু আমরা দেখেছি যে যখন প্রশাসন বারবার ছাত্রদলের পক্ষে ডিসিশন নিচ্ছে, আপনারা রাজশাহীতে ভাঙচুর করেছেন, এখনও পর্যন্ত আপনাদের পক্ষে ডিসিশন আছে, কোনো কারণে যদি আপনাদের বিপক্ষে ডিসিশন যায় আপনারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি করবেন কিনা। দ্বিতীয়ত আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে মুজিব হলে 4 জনকে মাদকাসক্তের অভিযুক্ত করা হয়েছে এবং তাদের সাথে ছাত্রজন সংশ্লিষ্ট ছিল। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? এবার আমাকে যে প্রশ্নটা করা হয়েছে অ্যাড্রেস করি। এই প্রশ্নগুলো আমরা বারবার উত্তর দিয়েছি এবং আমরা মনে করছি এই প্রশ্নের ক্লারিফিকেশন আগামী 9 তারিখ ছাত্ররা দিবে। এই গুপ্ত সুপ্তের বিতর্কে আমি প্রবেশ করতে যাচ্ছি না। এবং আপনি বলছেন যে অনেকেই শিবিরের বিরোধিতা করে, আপনি অনেককে শিবিরের বিরোধিতাই দেখছেন, কিন্তু আপনি সাধারণ শিক্ষার্থীরা, আমরা গত 1 বছরে সাধারণ শিক্ষার্থীদের যে ধরনের রেসপন্স পেয়েছি, যে ধরনের সমর্থন পেয়েছি, আমরা তো মনে করছি এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন হচ্ছে ছাত্র শিবির। যখন আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের জনপ্রিয়তাকে, তাদের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করা যাচ্ছে না, তখন একই ভাষায় ট্যাগিং করা হচ্ছে যে ভাষায় কথা বলতো হাসিনা, একই ভাষায় চেতনা বিক্রি করা হচ্ছে যে ভাষায় কথা বলতো বিগত ফেসিবাদী আমলে। এবং আমরা বলবো যে যে সমস্ত ভাইয়েরা এই ধরনের রাজনীতি করছেন, যারা ফেসিবাদী শব্দ চয়ন করে, ফেসিবাদী বয়ান চয়ন করে রাজনীতি করছেন, আপনারা আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে পারেন। আর আমরা মনে করি যে আগামী 9 তারিখে যে নির্বাচন হবে, সমস্ত ট্যাগিং, সমস্ত কুৎসা এর উত্তর আগামী ছাত্র জনতা আগামী 9 তারিখে দিবে। ধন্যবাদ। সাজ্জাদ হোসেন খান, আপনাকে ধন্যবাদ। আমরা রাগিব আজম আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে ক্যাম্পাসে যে ভোটার সংখ্যা অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা, তাদের বড় একটি অংশ বাহিরে থাকে। আমরা 2019 সালে যে নির্বাচন, সেখানে দেখেছি ডামি লাইন তৈরি করা হয়েছিল, শিক্ষার্থীরা ভোট দিতে পারেনি। একই সাথে বাহিরের যারা ভোটার ছিল তারাও ভোট দেয়নি। এবারের নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটার উপস্থিতি বাড়ানো। এই ক্ষেত্রে প্রশাসনের কি করা উচিত, বা যারা প্রার্থী আছে তাদেরই কি করা উচিত ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য, আপনার কি মনে হয়? চমৎকার প্রশ্ন, কিন্তু বিষয়টি খুবই জটিল। কারণ আপনি যদি লক্ষ্য করেন, প্রার্থীদের পক্ষ থেকে এখন পর্যন্ত যদি তার তফসিলের দিকে লক্ষ্য করা যায়, অনেকে চাচ্ছে যে তারা হল বানিয়ে দিবে, কিন্তু ডাকসুর একজন প্রার্থী তার আসলে কতটুক জোর আছে, তার কর্মক্ষমতা বা কর্মপরিধি কেমন, সেই জিনিসটি আসলে প্রতীয়মান হয়নি। একটা শিক্ষার্থীর সমস্যা কি, যে বাইরে থাকে, তার সমস্যা হচ্ছে তার ক্লাসগুলো নিয়মিত হয় না, তার পরীক্ষাগুলো নিয়মিত হয় না, সে বিভিন্ন সময় তার যে মূল্যায়ন পদ্ধতিতে সমস্যা আছে। শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে আমি এখন অবধি কোনো প্যানেলের কোনো প্রার্থীকে পরিষ্কারভাবে কথা বলতে দেখিনি। তো সেই জায়গা থেকে তাদের প্রত্যেকের যে নির্বাচনী প্রচারণাগুলো অনেক বেশি হল কেন্দ্রিক, যে হলের খাবারের মান উন্নয়ন করা হবে, হলের সিটগুলো সঠিকভাবে নিশ্চয়ন করা হবে। তো এই জায়গা থেকে বড় একটি ঘাটতি আছে। দ্বিতীয়ত, ডাকসুতে ভোট দিলে আমার কি লাভ হবে, এই জিনিসটা আসলে একজন বাইরের শিক্ষার্থী হিসেবে সে জানে না। এই জিনিসটি খুব পরিষ্কার করে কমিউনিকেট করা দরকার। কারণ কালকে যদি কোনো সমস্যা হলে ডাকসুর কোন ক্যান্ডিডেট, কোন প্রার্থী আপনাকে কোন মাধ্যমে হেল্প করতে পারবে, বা তার রোলটা আসলে কোথায়, এই জিনিসগুলো কোনোভাবে পরিষ্কার হয়নি। তো এইভাবে করে যদি চলতে থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে হয়তোবা প্রার্থীরাও চায়, নাকি তারা চায় না আমি জানি না, বাট প্রশাসন চায় যে নির্দিষ্ট কিছু লোকের ভোট পড়ুক এবং ওই ভোটের মাধ্যমে নির্বাচনটা হয়ে যাক। তো নির্বাচনটা খুবই কম অংশগ্রহণমূলক হওয়ার সম্ভাবনা আছে যদি আসলে বাইরের প্রার্থীদের, বাইরের ভোটারদের নির্বাচনের সাথে সম্পৃক্ত না করা যায়। রাগিব আজম, আপনাকে ধন্যবাদ। সীমা আক্তার, আপনার কাছে আসতে চাই, 1 মিনিটে বলবেন। সেটি হচ্ছে
আপনি যে পদে দাঁড়িয়ে আছেন, কেন সাধারণ শিক্ষার্থীরা আপনাকে ভোট দিবে? কি যোগ্যতা আছে আপনার? কোন বিষয়গুলো আপনি তুলে ধরছেন যার কারণে তারা আপনাকে ভোট দিবে? ক্যাম্পাসে আমার যেই পদটা, এই সমাজসেবা সম্পাদক হিসেবে যদি আমি নির্বাচিত হই, আমি ক্যাম্পাসে কিছু স্পেসিফিক কাজ করতে চাই। আমি আকাশ কুসুম কোনো বার্তা দিতে চাই না, যেটা সম্ভব না। আমি চাই ডাকসু নির্বাচন হওয়ার পরে 1 বছর আমরা থাকি এবং 1 বছর পর যেন ডাকসুটা হয়, সেই জায়গাটায় যেন কাজ করতে পারি, সেটা আমার প্রথম লক্ষ্য থাকবে। এবং তারপর আপনাকে ধন্যবাদ। আমরা আবার ফিরবো। আপনার কি যোগ্যতা আছে যে যার কারণে লোকজন আপনাকে ভোট দিবে? কি বিশেষ গুণ আছে আপনার? ধন্যবাদ। আমরা 5 আগস্টের পর থেকে 3 সেকেন্ডে বলবেন। হ্যাঁ, আমরা 5 আগস্টের পর থেকে ক্যাম্পাসে 1 বছর ধরে কাজ করছি। শিক্ষার্থীরা আমাদের মতামত শুনছে, আমাদেরকে গ্রহণ করছে। আমরা বিভিন্ন হলে যাচ্ছি, মেয়েদের হলগুলোতে আমরা রিচ করছি, একাডেমিকে রিচ করছি, তারা আমাদের সাদরে গ্রহণ করছে। আশা করছি 9 তারিখ আমাদের একটা ব্যালট বিপ্লব হবে। আপনার স্পেসিফিক একটা গুণ বলবেন যে কারণে শিক্ষার্থীরা আপনাকে ভোট দিবেন। 2018 সালে ক্যাম্পাসে ভর্তি হয়েছি, এরপর থেকে শত প্রতিকূলতা পার করেও কিন্তু আমরা শিক্ষার্থীদের প্রত্যেকটা দাবি আদায়ে তাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। এবং এই যে প্রতিকূলতার বাইরেও আমরা নিজেদের অধিকার রক্ষার আন্দোলন করছি, শিক্ষার্থীদের পাশে থেকেছি, এটাই আমার কাছে মনে হয় যে ধন্যবাদ। আমরা আপনাদের কাছে আবার ফিরবো, সময় স্বল্পতার কারণে আমাদেরকে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউজ 24 এর বিশেষ আয়োজন শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে আজকে এখানেই শেষ করছি। আগামীকাল ঠিক একই সময়ে আবারও এই জায়গায় শুরু হবে আমাদের অনুষ্ঠান। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আবার অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।